তোমরা যারা ক্লাস 12 তৃতীয় সেমিস্টারে পড়ছো, তোমাদের অনেকের অনুরোধে সকলের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। দেখো, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, তোমাদের মধ্যে এই বইটি দেখতে পাচ্ছ, তোমাদের মধ্যে অনেকেরই এই বইটি একদম আতঙ্কের বই। সবার না হলেও এই বইটি দেখে অনেকেই ভয় করে, এই বইটি থেকে স্যার কি পড়বো বুঝতেই পারছি না। দেখো, এই বইটিতে মোট দুইটি পার্ট আছে, একটা হলো সংস্কৃতি, অপরটি হলো কিন্তু ভাষা। আজকের ভিডিওতে ভাষা পার্ট থেকে, যেখানে শব্দার্থ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, এই পার্ট থেকে একটি স্পেশাল সাজেশন প্রশ্ন উত্তর সহকারে আমি এখানে তুলে ধরবো। দেখো, তোমরা বিভিন্ন ভিডিও দেখো যে অপশন সহকারে দিয়েছে, বড় করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক টাইম অপচয় হয়। এখানে আমি ভিডিওতে সরাসরি প্রশ্ন উত্তর একবারেই বলবো, যে প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে ভাষা পাঠ থেকে আমি মোটামুটি 100টি প্রশ্ন তুলে ধরবো। তোমরা যদি এই 100টি প্রশ্ন ভালো করে মুখস্থ করে পরীক্ষার সেন্টারে যাও, আমি নিশ্চিন্তে বলছি ভাষা পাঠ থেকে এর বাইরে প্রশ্ন পাবে না, নিশ্চিন্তে কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 12 সেমিস্টার 3 বাংলা সাজেশন, দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন। এখান থেকে ভাষা অংশ থেকে বাছাই করা প্রশ্ন উত্তর। দেখো, তোমাদের ভাষা পাঠ যেটা আমি প্রথমে তোমাদের বুঝালাম, যে ভাষা অংশ থেকে বাছাই করা প্রশ্ন উত্তর ফাইনাল সাজেশন, এই সমস্ত প্রশ্ন মুখস্থ করলে নিশ্চিন্তে কমন পাবেই পাবে। যে প্রশ্নগুলি বেশি মাত্রা ইম্পর্ট্যান্ট সেখানে স্টারের সংখ্যা বেশি দেওয়া আছে, যেখানে কম ইম্পর্ট্যান্ট স্টারের সংখ্যা কম দেওয়া আছে। ক্লিয়ার? তবে প্রতিটি প্রশ্নই মুখস্থ করতেই হবে। প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা পর্ব 1, এখান থেকে কিছু সংখ্যক প্রশ্ন। নাম্বার 1, ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কয়টি? উত্তর হবে বহুল প্রচলিত শাখা হলো 3টি, তুলনামূলক, ঐতিহাসিক আর বর্ণনামূলক। নাম্বার 2, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স। খুব গুরুত্বপূর্ণ, আমি একটি স্টার আরও দিয়ে দিলাম যে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স করেছিলেন। কবে করেছিলেন? 1786 সালে। 3 নম্বর প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে উৎস ভাষাকে পুনর্নির্মাণ করা তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ। ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? খুবই গুরুত্বপূর্ণ, সময়ের সঙ্গে ভাষার কালগত রূপান্তর বা তার কারণ হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। 5 নম্বর মনে রাখবে, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনা করে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে কি আলোচনা করে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান? সমকালীন ভাষার গঠন রীতি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো একটি স্টার দিয়ে দিলাম। তারপর উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে সমাজ ভাষাবিজ্ঞানীরা বলেন কি বলা হয়? রেজিস্টার। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রেজিস্টার। কোনো ব্যক্তি বিশেষ উপভাষায় যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কি বলে? তাকে কড বলা হয়। প্রথম অধ্যায় থেকে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে আরও কিছু সংখ্যক প্রশ্ন, যেমন নাম্বার হলো 8, পরিস্থিতি অনুযায়ী ভাষা বদল বদলে নেওয়ার প্রক্রিয়াকে কি বলে? কড বদল। মনে রাখবে যে পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলে নেওয়ার প্রক্রিয়াকে কড বদল বলে। নাম্বার 9, মস্তিষ্ককে ভাষা শেখানো যন্ত্র বলে কি অভিহিত করেছে নোয়াম চমস্কি? মাস্ট কমন প্রশ্ন এটি, কিন্তু মনে রাখবে যে মস্তিষ্ককে ভাষা শেখানোর যন্ত্র বলে কে অভিহিত করেছেন? নোয়াম চমস্কি। এলইডি পুরো নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস হবে পুরো নাম। এলএএস সম্পূর্ণ নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। মনে রাখবে। লাং বা পারল তত্ত্বের প্রবক্তাকে? ফার্দিনান্দো দা সস্তুর হলো কি? দ্য লাং বা পারল তত্ত্বের প্রবক্তা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি। দেখো স্টার দিয়ে দিলাম, অবশ্যই মনে রাখবে। স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ উক্তিটি প্রবক্তাকে? খুব গুরুত্বপূর্ণ, যে স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ উক্তিটি প্রবক্তা হলো বুফো। প্রথম অভিধান কি? জাস্কের লেখা নিরুক্ত। জাস্কের লেখা নিরুক্ত হলো কি প্রথম অভিধান। নেক্সট প্রশ্ন,
প্রথম অধ্যায় থেকে আরও কিছু সংখ্যক প্রশ্ন, পর্ব হলো 3, ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে, নাম্বার হলো 16 নাম্বার প্রশ্ন। ডিকশনারি শব্দের প্রথম কোথায় পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ। 1538 খ্রিস্টাব্দে স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি পাওয়া যায়। কবে পাওয়া গিয়েছিল? 1538 খ্রিস্টাব্দে পাওয়া যায়। ডিকশনারি শব্দটি অভিধান বোঝাতে প্রথম ব্যবহার করেন কে? জন গারল্যান্ড। কে ব্যবহার করেন? জন গারল্যান্ড ব্যবহার করেন। নাম্বার 18, ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানের কয়টি স্তর থাকে? উত্তর হবে 3টি, গঠনগত, অম্বয়গত আর বাগর্থগত। মনে রাখবে যে ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানের কয়টি স্তর থাকে? 3টি স্তর। এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় যে অভিধানে, তাকে কি বলে? মনে রাখবে, এক ভাষার শব্দকে সেই ভাষাতে ব্যাখ্যা করা হয় যে অভিধানে, তাকে বলে এক ভাষিক অভিধান। 20 নম্বর প্রশ্ন, শৈলী বিচারের ক্ষেত্রে ব্যবহৃত একটি প্রকরণ বা টুল কি? উত্তর হবে প্রমুখন। প্রমুখন হলো শৈলী বিচারের ক্ষেত্রে ব্যবহৃত একটি টুল। মানব ভাষার গঠন বা প্রকৃতি নিয়ে বৈজ্ঞানিক আলোচনা করে কে? ভাষা বিজ্ঞান আলোচনা করে। ভাষা সৃষ্টিতে প্রয়োগ বা সংযোগ স্থাপনে মস্তিষ্কের কোন গোলার্ধে বিশেষ ভূমিকা গ্রহণ করে? উত্তর হবে বাম গোলার্ধে। মনে রাখবে কোন গোলার্ধে? বাম গোলার্ধে যে ভাষা সৃষ্টিতে প্রয়োগে বা সংযোগ স্থাপনে বিশেষ ভূমিকা পালন করে। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়ের নাম কিন্তু ধ্বনিতত্ত্ব, পর্ব 1, ধ্বনিতত্ত্ব থেকে, নাম্বার হলো 23 নম্বর প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ কোথায় আলোচিত হয়? মনে রাখবে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ কোথায় আলোচিত হয়? ধ্বনি বিজ্ঞানে। তারপর খণ্ডধ্বনির অপর নাম কি? বিভাজ্য ধ্বনি। মাস্ট কমন প্রশ্ন, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। আমি তো প্রথমেই বললাম এই প্রশ্নগুলি সবটাই যদি মুখস্থ করে যাও তাহলে ভাষা থেকে অনেকটাই কমন পাবে, এটুকুই বলি। বিভাজ্য ধ্বনির মূল দুটি ভাগ কি কি? উত্তর হবে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। বিভাজ্য ধ্বনির দুটি ভাগ। তারপর মুখের মান্য বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হবে মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। মুখের মান্য বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? 30টি। মনে রাখবে। বাংলা উচ্চারণে অর্থস্বরের সংখ্যা কয়টি? 4টি অর্থস্বর, হস্য হস্য এ ও। দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্যকে কি বলে? উত্তর হবে ন্যূনত শব্দ জড় বলা হয়। যে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য কি বলা হয়? শব্দজড়। একই স্বরধ্বনির উচ্চারণ ভেদকে কি বলে? মুক্ত বৈচিত্র্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, মনে রাখবে যে একই স্বরধ্বনি উচ্চারণ ভেদকে কি বলা হয়? মুক্ত বৈচিত্র্য বলা হয়। ধ্বনিতত্ত্ব থেকেই পর্ব হলো 2, আরও প্রশ্ন কিছু, যেমন একটি পার্শ্বিক ধ্বনি উদাহরণ দাও। ল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি পার্শ্বিক ধ্বনি উদাহরণ কি? ল। একটি তাড়িত ধ্বনির উদাহরণ ড। আর উষ্ম ধ্বনির উদাহরণ এই যে তুলে ধরা হয়েছে। কম্পিত ধ্বনি মাস্ট কমন, মনে রাখবে, কম্পিত ধ্বনি উদাহরণ নাসিক্য ধ্বনির ও এও মধ্যাহ্ন দন্তান্ন ম। কণ্ঠনালীর ধ্বনির উদাহরণ এই জায়গাটাতে মনে রাখবে, এই জায়গাটা বেশ কিছু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপর হলো যে উচ্চারণের স্থান অনুযায়ী প ফ ব ভ ম ধ্বনিগুলিকে কি বলে? অষ্টধ্বনি বলে, মনে রাখবে। তারপরে উচ্চারণের স্থান অনুযায়ী তো থ দ ধ দন্তান্ন ধ্বনিগুলিকে কি বলা হয়? দন্ত ধ্বনি বলে। নেক্সট প্রশ্ন, তারপরে ধ্বনিতত্ত্ব থেকে পর্ব 3, উচ্চারণের স্থান অনুসারে ক খ গ ঘ ঙ ধ্বনিগুলিকে কি বলে? উত্তর হবে কণ্ঠ ধ্বনি বলে। 40 নম্বর, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে কি বলে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে কি বলা হয়? গুচ্ছ ধ্বনি বলে। বাংলায় 3টি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হবে 8টি গুচ্ছধ্বনির সংখ্যা। যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশ শব্দের বা দলের আদিতে উচ্চারিত হতে পারে তাকে কি বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে যুক্তধ্বনি। বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা কয়টি? 28টি। স্টেশন শব্দে কোন ধ্বনির সমাবেশ ঘটেছে? স আর ত ধ্বনির। একাধিক ধ্বনি নিয়োগে নতুন ধ্বনি সৃষ্টিকে কি বলে? উত্তর হবে ধ্বনিমূল সমাবেশ। কি বলে? ধ্বনিমূল সমাবেশ বলে। একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত জোর দিয়ে উচ্চারণ করাকে কি বলে? শ্বাসাঘাত। এটিকে শ্বাসাঘাত নামে পরিচিত। গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তারপরে প্রশ্ন ধ্বনিতত্ত্ব পর্ব 4 নাম্বার 47। বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলা হয়? সুর তরঙ্গ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলা হয়? সুর তরঙ্গ বলে। নাম্বার হলো 48। দল বা শব্দ সীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদকে কি বলে? জ্যোতি বলা হয়। দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি ও সুর তরঙ্গ কোন ধ্বনির অন্তর্গত? উত্তর হবে অবিভাজ্য ধ্বনি। তারপর ছটকা কা থেকে ছটকা কিসের উদাহরণ? সমাক্ষণ লব। তারপর হস্যই বা হস্য ধ্বনিকে যথা স্থানের পূর্বে উচ্চারণ করার রীতিকে কি বলা হয়? অপনিহিতি। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপনিহিতির প্রচলন বেশি কোথায় দেখা যায়? উত্তর হবে পূর্ববঙ্গে। পূর্ববঙ্গে অপনিহিতির প্রচলন সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তারপরের প্রশ্ন শব্দার্থ তত্ত্ব। 13 নাম্বার হলো শব্দার্থ তত্ত্ব। শব্দার্থ তত্ত্ব এই অধ্যায় থেকে, এটা হলো 13 নাম্বার হবে না, এটা 53 নাম্বার হবে। আমার টাইপিংটা ভুল গেছে, এগুলো 53 থেকে চালু হবে, মনে থাকে যেন। 53 নাম্বার হবে। শব্দার্থে বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন কে বলেছেন? থিসরাস এই কথাটি বলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 54 নাম্বার প্রশ্ন। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? রত্নাগার। প্রথম আধুনিক থিসরাস কোনটি? রোজেটের থিসরাস। সংস্কৃত ভাষায় লিখিত প্রথম থিসরাস কোনটি? উত্তর অমর সিংহ রচিত অমরকোষ। অমরকোষ। তারপরে একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও। সমার্থ শব্দকোষ। শব্দার্থে প্রথম ভাগটির নাম কি? সাধারণ অর্থ, যা অভিধানে পাওয়া যায়। মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে শব্দার্থে দ্বিতীয় ভাগটির নাম হলো কি? নিদর্শন। শব্দার্থের অর্থের অভিন্নতা বোঝাতে কি ব্যবহৃত করা হয়? সমার্থকতা ব্যবহার করা হয়। দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাকে কি বলে? বিপরীতার্থকতা। তাকে কি বলে? বিপরীতার্থকতা বলা হয়। আচ্ছা, শব্দার্থ তত্ত্ব থেকে এটি পর্ব 2 তৃতীয় অধ্যায়ের 62 নাম্বার প্রশ্ন। মনে রাখবে, একটি শব্দের মধ্যে অন্য এক বা একাধিক শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকলে তাকে কি বলে? ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি বলা হয়। তারপর প্রশ্ন নাম্বার হলো 63। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনাকে বলা হয় কি? প্রয়োগ তত্ত্ব। এই প্রশ্নটি তো স্টার দিলাম আমি। একটি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যখন কোনো শব্দের আদি অর্থের তুলনায় বর্তমান অর্থের ব্যাপকতা বৃদ্ধি পায় তাকে কি বলে? শব্দার্থের প্রসার বলা হয়। গাং শব্দের আদি অর্থ গঙ্গা, বর্তমান অর্থ যে কোনো নদী। এটি কিসের উদাহরণ? এটি শব্দার্থের প্রসারের উদাহরণ। কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল, বর্তমান যে কোনো রঙের কালি। আর কালো রঙের তরল, কালি মানে কালো রঙের তরলকে আগে বোঝানো হতো, কিন্তু বর্তমানে যে কোনো রঙের তরলকে বোঝানো হয়। এটি কিসের উদাহরণ? শব্দার্থের সংকোচ। মনে রাখবে, মাস্ট কমন প্রশ্ন। এটি কিসের উদাহরণ? শব্দার্থের সংকোচ। 67 নম্বর প্রশ্ন, শব্দের আদি অর্থের তুলনায় বর্তমান অর্থের ব্যাপকতা কমে গেলে তাকে কি বলা হয়? তাকে শব্দার্থের সংকোচ বলে। অন্য শব্দের আদি অর্থ ভাত, বর্তমান অর্থ ভাত। এটি কিসের উদাহরণ? শব্দার্থের সংকোচ। এটি শব্দার্থের সংকোচ তত্ত্বের কিন্তু উদাহরণ। তারপর শব্দার্থ তত্ত্ব থেকে আরো কিছু সংখ্যক প্রশ্ন। 69 নম্বর প্রশ্ন, মৃগ শব্দের আদি অর্থ বন্য জন্তু, বর্তমান অর্থ হরিণ। এটি কিসের উদাহরণ? শব্দার্থের সংকোচ। তারপর শব্দের আদি অর্থের থেকে বর্তমান অর্থ একেবারে পরিবর্তিত হলে তাকে কি বলে? শব্দার্থের রূপান্তর বলা হয়। কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, বর্তমান অর্থ লেখনী। কিসের উদাহরণ? শব্দার্থের রূপান্তর। এটিও শব্দার্থের রূপান্তর অর্থের উদাহরণ। তারপরে 72 নম্বর প্রশ্ন, গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু, থাকার জায়গা, বর্তমান অর্থ সমূহ। উদাহরণ হলো কি? শব্দার্থের রূপান্তর। এটিও শব্দার্থের রূপান্তর। তারপরেও শব্দার্থের রূপান্তর। তারপরে লক্ষ্য করো 75 নম্বর, শব্দের মূল অর্থ পরিত্যাগ করে উন্নততর অর্থ বহন করলে তাকে কি বলে? তাকে শব্দার্থের উৎকর্ষ বা উন্নতি বলা হয়। মন্দির শব্দের আদি অর্থ গৃহ, বর্তমান অর্থ দেবালয়। এটি কিসের উদাহরণ? শব্দার্থের অপকর্ষ। তারপরে শব্দার্থের অপকর্ষ, তারপরে শব্দার্থের রূপান্তর। এই যে পাঠটা তুলে ধরলাম, এই পাঠটির প্রশ্নগুলি অবশ্যই
মনে রাখার চেষ্টা করো। সিরিয়াল নাম্বারটি আবার আমার ভুল হয়ে গেছে, এটি 81 হবে, 81, 82, 83, 84 করে হবে এই সিরিয়াল নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, চতুর্থ অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা, মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে, যেগুলির মধ্যে থেকে ফাইনালে মাস্ট বি কমন পাবেই পাবে। 81 নাম্বার প্রশ্ন, যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই কে প্রতিষ্ঠা করেন? প্রশান্ত চন্দ্র মহলানবিশ প্রতিষ্ঠা করেন। বসু বিজ্ঞান মন্দির কবে ও কে প্রতিষ্ঠা করেন? 1917 সালে জগদীশ চন্দ্র বসু প্রতিষ্ঠা করেন। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা। কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী। কালাজ্বরের ওষুধ। আচ্ছা, টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণা অন্যতম পথিকৃৎকে? ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। অন্যতম পথিকৃৎকে? ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটির লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম বাঙালি মহিলা ডাক্তার কে ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি। বাংলার পতঙ্গ বইটি কে লিখেছেন? বিজ্ঞানী গোপাল চন্দ্র ভট্টাচার্য। মনে রাখবে যে বাংলার পতঙ্গ বইটি কে লিখেছেন? বাংলার পতঙ্গ বইটি লিখেছেন বিজ্ঞানী গোপাল চন্দ্র ভট্টাচার্য। এই প্রশ্নটি মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে বাঙালির ক্রীড়া সংস্কৃতি, বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে লিখবে 89 নম্বর, মোহনবাগান ক্লাব কবে প্রথম আইএফএ শিল্ড জয় করে? এই প্রশ্নটি এবারের পরীক্ষার জন্য 100% বলবো আমি, খুব ইম্পর্টেন্ট। 1911 সালে। যে মোহনবাগান ক্লাব কবে প্রথম আইএফএ শিল্ড জয় করে? 1911 সাল। ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় সাঁতারুর নাম কি? উত্তর হবে মিহির সেন। 91, প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার হন? উত্তর হবে আরতি সাহা। কুস্তি খেলার সঙ্গে যুক্ত বিখ্যাত বাঙালির নাম কি? গবর গুহ। কুস্তি খেলা। বাংলা সার্কাসের প্রাণপুরুষ কাকে বলা হয়? প্রিয়নাথ বসুকে। বাংলার সার্কাসের প্রাণপুরুষ, মনে রাখবে, বাংলার সার্কাসের প্রাণপুরুষ কাকে বলে? প্রিয়নাথ বসু। প্রথম গ্র্যান্ড মাস্টার হওয়া বাঙালির নাম কি? দিব্যেন্দু বড়ুয়া। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার চিহ্ন দিলাম। যে প্রথম গ্র্যান্ড মাস্টার হওয়া বাঙালির নাম কি? দিব্যেন্দু বড়ুয়া। তারপরে প্রশ্ন, বাঙালি শিল্প ও সঙ্গীত চর্চা, 95 নম্বর প্রশ্ন, যে মহিনের ঘোড়াগুলি বাংলা ব্র্যান্ড কবে আত্মপ্রকাশ করে? উত্তর হবে 1976 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি, যে মহিনের ঘোড়াগুলি বাংলা ব্র্যান্ড কবে আত্মপ্রকাশ করে? জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন। টপ্পা গানকে বাংলায় জনপ্রিয় করে তোলেন কে? রাম নিধি গুপ্ত গানটির রচয়িতা পড়েন। শ্রীকান্ত। তারপরে উঠো গো ভারত লক্ষ্মী গানটির রচয়িতা কে? তারপরে হলো ধনধান্য পুষ্পে। আচ্ছা, উঠো গো ভারত লক্ষ্মী গানটির রচয়িতা রজনীকান্ত সেন। উত্তর উলট পালট হয়ে গেছে, উপরে উত্তরটা হয়ে গেছে, এখানে কম্পিউটারে টাইপ করতে গিয়ে এরকম ভুল করে হয়ে গেছে, রজনীকান্ত সেন হবে। ধনধান্য পুষ্পরা গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়। এই শেল ওভারকাম গানটির অনুবাদক, বাংলা অনুবাদক বা আমরা করব জয় কি করেছেন? বাংলা অনুবাদক হেমাঙ্গ বিশ্বাস ও শিবদাস বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে, আমরা করব জয় এটি করেছেন। পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা কে করেন? উত্তর হবে পণ্ডিত রবি শঙ্কর। খুব ইম্পর্টেন্ট, পথের পাঁচালী চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন। ঢপ কীর্তনের প্রবর্তক কে? উত্তর হবে রূপচাঁদ পক্ষী। রূপচাঁদ পক্ষী ঢপ কীর্তনের প্রবর্তক। এই ছিল তোমাদের ভাষা ক্লাস 12 সেমিস্টার 3 ভাষা অংশ থেকে খুব ইম্পর্টেন্ট বাছাই করা অধ্যায় ভিত্তিক মোট 103টি প্রশ্ন তুলে ধরলাম। এই প্রশ্নগুলি ভালো করে রেডি রাখো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। ভাষা থেকে এই প্রশ্নগুলি মাস্ট বি মুখস্থ করো, দেখবে ভাষা থেকে প্রশ্ন এর বাইরে থাকবে না, কমন পাবেই পাবে। নতুন হয়ে থাকলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে অবধি কথা হচ্ছে এরপরে ভিডিওতে। ধন্যবাদ।